খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতির একটি অন্তর্নিহিত শক্তি হিসেবে সেবা নীতির উপর ভিত্তি করে জাতি গঠনে অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশব্যাপী 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ভারত সহ অন্যান্য দেশের স্বার্থ প্রভাবিত হচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ান সুক ইয়লের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব বাতিল হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা কাছাকাছি শহরগুলো দখলের পর রাজধানী দামাস্কাস ঘেরাও করার জন্য অভিযান শুরু করেছে। সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের ডি গুকেশ ও চীনের ডিং লিরেনের মধ্যে 10ম গেম ড্র হয়েছে। আজকে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 2047 সালের মধ্যে উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। আজ আহমেদাবাদে বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা BAPS এর কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আগামী 25 বছর শুধুমাত্র দেশের জন্য নয়, BAPS এর স্বেচ্ছাসেবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। आज भारत 2047 तक विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। अगले 25 वर्षों की देश की यात्रा जितनी भारत के लिए महत्वपूर्ण है, उतनी ही BAPS के हर कार्यकर के लिए भी अहम है। BAPS कार्यकरों का ये सेवा अभियान इसी तरह निर्बाध गति से आगे बढ़ता रहेगा। ইউক্রেন যুদ্ধের সময় ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সংস্থার প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। BSPF এর বিস্তৃত সেবামূলক কাজ সমগ্র বিশ্বে ভারতের শক্তি ও প্রভাব বৃদ্ধি করেছে। শ্রী মোদী দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে BAPS এর অবদান তুলে ধরেন। ভারতীয় সংস্কৃতির একটি অন্তর্নিহিত শক্তি হিসেবে সেবা নীতির উপর জোর দিয়ে তিনি স্বেচ্ছাসেবকদের জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা বলেছেন, যক্ষ্মা মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে সব রকম চেষ্টা করা হবে। পঞ্চকুলা থেকে দেশব্যাপী 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা করার পরে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, যক্ষ্মা নির্মূল কর্মসূচি 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে। মন্ত্রী জানান, যক্ষ্মা রোগীরা আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা পাচ্ছেন। এছাড়াও যক্ষ্মা রোগীদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, অতিরিক্ত যক্ষ্মা অধ্যুষিত জেলাগুলিতে ফোকাস করে একটি বিশেষ 100 দিনের প্রচার অভিযান শুরু হয়। যক্ষ্মার বিরুদ্ধে দেশের লড়াই আর জোরদার হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান, জনভাগিদারি, নতুন ওষুধ ও প্রযুক্তির ব্যবহার এবং আরও ভালো ডায়াগনস্টিক সরঞ্জাম দিয়ে বহুমুখী উপায়ে ভারত যক্ষ্মার বিরুদ্ধে লড়াই করছে। আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ভারত সহ অন্যান্য দেশের স্বার্থ প্রভাবিত হচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন। ডক্টর জয়শঙ্কর আজ দোহা ফোরাম 2024-এ নতুন যুগে দ্বন্দ্বের মধ্যস্থতা বিষয়ক একটি প্যানেল আলোচনায় বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন যে আপাত দৃষ্টিতে ভৌগোলিকভাবে দূরবর্তী অঞ্চলের দ্বন্দ্ব ভারতের অর্থনীতি ও নিরাপত্তার উপর তাৎক্ষণিক এবং যথেষ্ট প্রভাব ফেলে। ইউক্রেন সংঘাতের বিষয়ে তিনি সব পক্ষের নেতৃবৃন্দের সাথে জড়িত থাকার জন্য ভারতের কূটনৈতিক প্রচেষ্টা তুলে ধরেন। তিনি বিষয়টি নিয়ে আলোচনার উপর গুরুত্ব দেন। মন্ত্রী ভারতের ভূমিকাকে প্রথাগত মধ্যস্থতাকারী হিসেবে নয়, বরং আলোচনার সহায়ক হিসেবে বর্ণনা করেছেন। We have always held to the view that this war is not going to be solved on the battlefield. At the end of the day, people are going to return to some kind of negotiating table. The sooner the better. And our effort has been to facilitate that to the extent possible. তিনি বলেন, এই সংঘাতের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত 125টিরও বেশি দেশের স্বার্থের প্রতিনিধিত্ব করছে ভারত। উল্লেখ্য, এই ফোরামে 150টিরও বেশি দেশ থেকে 4500-এরও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। 2025-26 কেন্দ্রীয় বাজেটের আগে আজ নতুন দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন কৃষক সংগঠন এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, অর্থ সচিব এবং অর্থ বিষয়ক দপ্তরের অন্যান্য আধিকারিকরা। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে ন্যাশনাল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন আজ নতুন দিল্লিতে দলিত ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই সমঝোতা স্মারকের অধীনে সংখ্যালঘু এবং প্রান্তিক সম্প্রদায়ের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্বনির্ভর ভারত গড়ার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্ত্রী অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তির দৃষ্টিভঙ্গি পূরণে এই মৌ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্ত্রী জানান। इस एमओयू के तहत जो हमारे माइनॉरिटीज के लोग, दलितों में, आदिवासी में और कई जो वर्ग है, जो माइनॉरिटी कम्युनिटी के जो कमजोर वर्ग है, उसको आर्थिक सहायता दे करके उसको हम एंटरप्रेन्योरशिप के दिशा में कैसे ले जाना है। और प्रधानमंत्री मोदी जी ने जो फाइनेंशियल इंक्लूजन का बात जो कही है, वो छोटे छोटे वर्ग के लोगों को फाइनेंशियली हम कैसे समर्थन दे करके उसको हम आगे बढ़ाएं, इसके लिए ये पहल है। 2016 সালে চালু হওয়া ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে রূপান্তর এনেছে। ওপেন ব্যাংকিং অ্যান্ড ডিজিটাল পেমেন্ট শীর্ষক একটি সমীক্ষায় বলা হয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে প্রায় 30 কোটি মানুষ ও 5 কোটি ব্যবসায়ী ডিজিটাল মাধ্যমে লেনদেন করছেন। এই সমীক্ষায় দেখানো হয়েছে, গত বছরের অক্টোবর মাস পর্যন্ত ভারতে সমস্ত ডিজিটাল লেনদেনের 75% ইউপিআইয়ের মাধ্যমে করা হয়েছে। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কোনো রাষ্ট্রের পক্ষে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত। তাই কেন্দ্রীয় সরকার কি করছে সেদিকে না তাকিয়ে এ রাজ্যের বাঙালিদের পথে নেমে প্রতিবাদ করতে হবে। পরিবর্তন যদি আনতে হবে, মানতে হবে সমস্ত মানুষকেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমাদের মা আক্রান্ত হচ্ছে, আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে, যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসের বিল্ডিং হবে না। বিএসপি সুপ্রিমো মায়াবতী সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, তারা দলিতদের ভোটে জিতে সংসদে গেলেও ভারত বা বাংলাদেশের দলিতদের ওপর অত্যাচারের ইস্যুতে নীরব। লখনৌতে এক সাংবাদিক সম্মেলনে বিএসপির প্রধান বলেন, দলিতদের দুঃখ দুর্দশা তুলে ধরার পরিবর্তে মুসলিম সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলে প্ররোচনা দিচ্ছে এই দুটি দল। বাংলাদেশের ঢাকায় ফের একটি ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস। এক বেসরকারি টিভি চ্যানেলে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওই অগ্নিসংযোগের ঘটনায় ওই মন্দির ও বিগ্রহ নষ্ট হয়েছে। বাংলাদেশের ইসকন কর্তৃপক্ষ সে দেশের সরকারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে বলে তিনি জানান। এ ব্যাপারে বাংলাদেশ সরকার নিরাপত্তার আশ্বাস দিয়েছে এবং ইসকনের বড় বড় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, বিশ্বের ভূ রাজনৈতিক ব্যবস্থা ক্রমশ দক্ষিণে বিশ্বের দিকে ঝুঁকছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ অষ্টলক্ষ্মী মহোৎসবে প্রথম কারিগরি সেশনে মেঘালয়, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি প্যানেল আলোচনায় বক্তব্য রাখছিলেন তিনি। বিকশিত ভারতের জন্য উত্তর পূর্বাঞ্চলে অগ্রগতি শীর্ষক এই আলোচনায় মন্ত্রী বলেন, এই সমস্ত রাজ্যের বিশেষত্বকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সরকার কাজ করছে। আগামী দিনে ত্রিপুরা এবং নতুন দিল্লিতে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের পাশাপাশি রোড শোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়লের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব বাতিল হয়েছে। বিরোধী দলের সদস্যরা ভোট না দেওয়ায় প্রস্তাব বাতিল হয়ে যায়। রাষ্ট্রপতিকে ইমপিচ করতে ন্যাশনাল অ্যাসেম্বলির 2/3 বা 300 সদস্যের মধ্যে 200 জনের সমর্থন প্রয়োজন ছিল। বিরোধী দলগুলির 192টি আসন ছিল, কিন্তু মাত্র 3 জন রাজনীতিবিদ ভোটে অংশ নিয়েছিলেন। ভোটের সংখ্যা 200 ছুঁয়ে না যাওয়ায় ব্যালট গণনা ছাড়াই প্রস্তাবটি বাতিল করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতি ইউন গত মঙ্গলবার রাতে একটি অপ্রত্যাশিত সিদ্ধান্তে জরুরি সামরিক আইন জারি করেছিলেন, কিন্তু পরবর্তীতে বিরোধী নিয়ন্ত্রিত সংসদ এটি প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দেওয়ায় কয়েক ঘণ্টা পরে তা তুলে নিতে হয়। সিরিয়ার বিদ্রোহীরা কাছাকাছি শহরগুলো দখলের পর রাজধানী দামাস্কাস ঘেরাও করার জন্য অভিযান শুরু করেছে। হায়াত তাহরির আল আসাম গ্রুপের নেতৃত্বে বিদ্রোহী জোটের মুখপাত্র বলেছেন, দামাস্কাস ঘেরাও করার তাদের অভিযানের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দামাস্কাস অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার বিষয়টি অস্বীকার করেছে। সিরিয়ার বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলীয় শহর দারা এবং সুয়েদাত নিয়ন্ত্রণে নেওয়ার পর সরকার দেশজুড়ে বিভিন্ন এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করছে। এদিকে উত্তরে সিরিয়ার সামরিক বাহিনী হোমসের চারপাশে বিমান হামলা চালাচ্ছে। দক্ষিণে দারার প্রদেশ বরাবর একটি নতুন বিদ্রোহের আবির্ভাব ঘটেছে। বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সেখানে রাজধানী অভিমুখে একটি বড় সামরিক ঘাঁটি দখল করেছে। সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের ডি গুকেশ ও চীনের ডিং লিরেনের মধ্যে 10ম গেম ড্র হয়েছে। এই নিয়ে পরপর 7টি গেম ড্র হল। 10টি গেমের মধ্যে মোট 8টি গেম ড্র হয়েছে। প্রথম গেমে লিরেন জয় পান, তৃতীয় গেমে গুকেশ জয় পান। 10ম গেমের শেষে 2 খেলোয়াড়ের সংগৃহীত পয়েন্ট 5। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে। 2টি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। গোল করেছেন ভি পুথিয়া, ভালাপ্পিল ও থাউনা ওজাম। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতির একটি অন্তর্নিহিত শক্তি হিসেবে সেবা নীতির উপর ভিত্তি করে জাতি গঠনে অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশব্যাপী 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব বাতিল হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা কাছাকাছি শহরগুলো দখলের পর রাজধানী দামাস্কাস ঘেরাও করার জন্য অভিযান শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।